বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস ইন ইভিল আওয়ার। বইটির আজ পঞ্চম পর্ব। ডাক্তার হিরালদো আর তার স্ত্রী, যারা কখনোই দুপুরের ভাত ঘুমে জড়ায় না, তারা বিকেলটা কাটাচ্ছিল ডিকেন্সের একটি গল্প পড়ে। অন্তরঙ্গ বারান্দায় ছিল তারা। ডাক্তার ছিল দোলখাটিয়ায়, শুনছিল তার ঘাড়ের পেছনে হাতের আঙুলগুলো পরস্পরকে আঁকড়ে ধরে। বইটা ছিল তার স্ত্রীর কোলে। সে পড়ে যাচ্ছিল ঝলমলে লাল জেরোনিয়াম ফুলের ফাঁক দিয়ে আসা বিষমকণি বিকেলের উজ্জ্বল রৌদ্রে তার পেছনটি ঝলসে দিয়ে। নিরাবেগ এক গলায় সে পড়ে যাচ্ছিল, মাঝে মধ্যে পেশাদার কথকের মতন, তার বসার অবস্থানটা একবারও না বদলিয়ে। সে পড়াটা শেষ না করে মাথাটা তুলল না। তবে যে সময়টাতে তার স্বামী ওয়াশস্ট্যান্ডের বেসিনে মুখ ধুচ্ছিল, তখনও সে তার হাঁটুর উপরে বইটা খোলা রেখে অপেক্ষা করছিল। গরম ভবিষ্যৎবাণী করছিল প্রত্যাশন্ন এক ঝড়ের। এটা কি দীর্ঘ কোনো ছোট গল্প? বিষয়টি সম্পর্কে সে ভাবনা চিন্তা করে জিজ্ঞেস করল। যান্ত্রিক নড়াচড়া, ডাক্তার যাকে আয়ত্তে এনেছিল অপারেটিং রুমে কাজ করতে গিয়ে, সেই একই নিখুঁত অনুশীলনে সে বেসিন থেকে নিজের মাথাটা তুলল। ওরা তো বলছে ওটা একটা পুচকে উপন্যাস। সে আয়নার সামনে থেকে এটা বলল তার চুলগুলোয় রং পরিচর্যার প্রসাধন ব্যবহার করতে করতে। কিন্তু আমি আরও পরিষ্কার করে বলতে চাই যে ওটা একটা দীর্ঘ ছোট গল্পই। তার আঙুলের সাহায্যে মাথার ত্বক ও চুলে ভ্যাসলিনটা ঘষতে লাগলো আর উপসংহার টানল, হয়তো সমালোচকরা এও বলতে পারে ওটা নিছকই একটা ছোট গল্প, তবে আকারে সুদীর্ঘ। সে সাদা লিনেন পোশাকটি গায়ে চড়ালো তার স্ত্রীর সাহায্যে। তার স্ত্রীকে ভুলক্রমে মনে হতে পারে তার বড় বোনের মতন। তা অবশ্য এ কারণে নয় যে তার শান্ত আর গভীর অনুরাগে যত্ন আত্মি নেওয়ার বিষয়টির জন্য, বরং তার চোখ দুটির শীতলতার জন্য, যেটা তাকে একজন অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিতে পরিণত করেছে। যাবার আগে ডাক্তার হিরালদো তাকে সাক্ষাতের তালিকা আর অনুক্রমটি দেখালো। জরুরি কোনো রোগী আসতে পারে এই ভেবে। আর সে অপেক্ষা ঘরের ঘড়ির তালিকার দিকে হাত বাড়ালো। ডাক্তার ফিরে আসবে 5টার সময়। রাস্তাটা তাপে গনগন করছিল। ডাক্তার হিরালদো ফুটপাতের ছায়া বরাবর হেঁটে গেল, আসন্ন এক বিপদের অনুভূতির দ্বারা তাড়িত হয়ে। হাওয়ার খ্যাপামি সত্ত্বেও ওই বিকেলটায় বৃষ্টি হয়নি। ঘুঘ্র পোকাদের একটানা গুঞ্জন জাহাজঘাটার নির্জনতাটিকে আরও প্রগাঢ় করে তুলল। তবে গরুটির ঠাঁই বদল হয়েছিল, আর স্রোত ওটাকে ধীরে ধীরে টেনে নিয়ে গিয়েছিল। ফলত পচা দুর্গন্ধটি পুরো পরিবেশটায় ফেলেছিল বিশাল একটা শূন্যতা। টেলিগ্রাফার হোটেল থেকে তাকে ডাকল। আপনি কি একটি টেলিগ্রাম পেয়েছিলেন? ডাক্তার হিরালদো পায়নি। অফিসের অবস্থা সম্পর্কে জানান, স্বাক্ষর আর্কোফেন। টেলিগ্রাফার তার স্মৃতি থেকে উদ্ধৃতি করল। তারা দুজনে একসঙ্গে টেলিগ্রাফ অফিসে ঢুকল। একই সময়ে ডাক্তার একটা উত্তর লিখছিল। সিভিল সার্ভেন্টরা মাথা নোয়াতে শুরু করেছে। এটা মিউরিয়েটিক অ্যাসিড, ডাক্তার ব্যাখ্যা করল এক বিজ্ঞানীর প্রত্যয়ে। আর তার আসন্ন বিপদের সমূহ সম্ভাবনা সত্ত্বেও সে যখন লেখাটা শেষ করে ফেলেছিল, তখন সে সান্ত্বনা হিসেবে যোগ করল, সম্ভবত আজ রাতে বৃষ্টি হবে। টেলিগ্রাফার শব্দগুলো গুনল। ডাক্তার তাকে কোনো পাত্তাই দিল না। সে ঝুঁকে পড়ল কির পাশে খোলা অবস্থায় মোটা একটা বইতে। সে জিজ্ঞেস করল, যদিও ওটা ছিল একটা উপন্যাস। লা মিজারেবল। টেলিগ্রাফার টেলিগ্রাফ করল। সে বার্তার একটা কপিতে সিলমোহর আঁটল আর বইটা সঙ্গে করে ফিরে এলো রেলিংয়ে। আমার মনে হয় ডিসেম্বর অবধি এটা আমার সঙ্গে থাকবে। অতিক্রান্ত বছরগুলো থেকে ডাক্তার হিরালদো জেনে আসছিল টেলিগ্রাফার তার অলস মুহূর্তগুলো কাটায় সান বার্নান্দো দেল ভিয়েন্তেতের মহিলা টেলিগ্রাফারটির কাছে কবিতা পাচার করে। কিন্তু সে জানত না সে উপন্যাসেরও পাঠক। এখন এটা মারাত্মক একটা অবস্থায়। সে বলল, সদ্ব্যবহার করা প্রকাণ্ড আর ভারী বইটার ভেতর দিয়ে, যা তার স্মৃতিতে বয়সন্ধির গুলিয়ে ফেলা আবেগ জাগিয়ে তোলে। আলেকজান্ডার দুমা হয়ে থাকতে পারত, সঠিক, যথার্থ। দেখতে সে এমন একটিরই মতন।
টেলিগ্রাফার তার ভারী আর মোটা বইটা দেখালো। তুমি কখনো তার সাথে দেখা করেছ? টেলিগ্রাফার তার মাথাটা না সূচক নাড়ল। তবে এটা কোনো ব্যাপার না, সে বলল। আমি তাকে চিনে নেব জগতের যে কোনো প্রান্তে মাত্র ছোট একটি লাফ দিয়েই। সে সবসময় যোগ করে আর। সেই বিকেলে ডাক্তার হিরালদো ডন সাবাসের জন্য 1 ঘন্টা সময় হাতে রেখেছিল। ডাক্তার তাকে দেখল বিছানার ভেতরে নিঃশেষিত অবস্থায়, তার কোমরে তোয়ালে জড়িয়ে। ক্যান্ডিটি কি সুস্বাদু ছিল? ডাক্তার জিজ্ঞেস করল। খুব গরম। ডন সাবাস শোকতাপে ফেটে পড়ল, তার প্রকাণ্ড ঠাকুমার শরীরটা নিয়ে দরজার দিকে ঘুরে। আমি লাঞ্চের পরেই আমার ইঞ্জেকশনটি নিয়েছি। ডাক্তার হিরালদো জানলার পাশে রাখা একটা জায়গাটায় তার বাক্সটা খুলল। আঙিনায় ঘুঘরোগুলো গুঞ্জন তুলছিল, আর বাড়িটায় ভরেছিল এক প্রকার উদ্ভিদীয় ভ্যাপসা গরমে। আঙিনায় বসে ডন সাবাস প্রস্রাবটা সেরে নিল নিস্তেজ একটি স্প্রিংয়ের মতন করে। যখন ডাক্তার হলদেটে বাদামি রঙের তরলটি টেস্ট টিউবে ঢালল, তখন রোগীটি স্বস্তি বোধ করল। সে বলল, মন্তব্য সহকারে বিশ্লেষণটি পর্যবেক্ষণ করতে করতে, বি কেয়ার ডাক্তার। আমি এই অভিনব বিষয়টি প্রকাশিত হওয়ার আগেই কোনো কিছু না জেনে মরতে চাই না। ডাক্তার হিরালদো নমুনাতে নীল রঙের একটি ট্যাবলেট ফেলল। অভিনবটা কি? ল্যাম্পুন। ডন সাবাস তাকে অনুসরণ করল শান্তভাবে তাকিয়ে, যতক্ষণ না সে টিউবটি অ্যালকোহলের ল্যাম্পে গরম করা শেষ না করল। সে নাক দিয়ে সশব্দে শ্বাস টানল। রোগীর ম্রিয়মাণ চোখ একটি প্রশ্ন নিয়ে তার সাথে অপেক্ষা করছিল। সুন্দর, ডাক্তার বলল যখন সে আঙিনায় নমুনাটি ঢালল। তারপর সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ডন সাবাসকে। তুমিও কি ওই দরবারে জড়িয়ে পড়েছ? আমি নই, অসুস্থ লোকটি বলল। তবে লোকজনের আতঙ্কের বিষয়টি আমি জ্যাপের মতন উপভোগ করি। ডাক্তার হিরালদো প্রস্তুত করল আন্তঃক্ষেপণ সিরিজটি। পাশে ডন সাবাস বলে চলল, তারা ইতিমধ্যেই আমারটা সেটে দিয়েছে 2 দিন আগে। সেই একই আকড়ুম বাগড়ুম, আমার ছেলেদের লুচ্চামি আর গাধার সেই গল্পটা। ডাক্তার রাবারের একটি নল দিয়ে ডন সাবাসের ধমনীটি শক্ত করে বাঁধল। রোগী বয়ান করল গাধার গল্পটি। এটা সে পুনরায় বলল, কারণ ডাক্তার মনে করতে পারছিল না যে সে এটা শুনেছে। ওটা ছিল গাধার একটা কারবার, যা আমি করেছিলাম 20 বছরেরও কিছু আগে, সে বলল। এটা এভাবে ঘটেছিল যে গাধাগুলো, যেগুলো আমি বেঁচেছিলাম, সেগুলোকে মরা অবস্থায় দেখতে পাওয়া গেল 2 দিন পরের এক সকালে, তবে কোনো রকম আঘাতের চিহ্ন ছাড়াই। সে তার থলথলে বাহুর মাংসকে বাড়িয়ে দিল যাতে করে ডাক্তার রক্তের নমুনা নিতে পারে। যখন ডাক্তার হিরালদো সূচের খোঁচাটিতে তুলো আবৃত করল, ডন সাবাস পেশিটাকে বাঁকালো। ঠিক আছে, আপনি কি জানেন লোকজন বানিয়ে কি বলে? ডাক্তার তার মাথাটা ঝাঁকালো। চারদিকে গুজবটা চাউর হয়ে গেল যে আমি রাতের বেলা ওই জায়গাটাতে নিজেকে নিয়ে গিয়েছিলাম আর গাধাদের গুলি করে মেরেছিলাম ভেতর থেকে, সোজা ওদের পাছার ভেতরে রিভলভারের নলটা ঢুকিয়ে। ডাক্তার হিরালদো রক্তের নমুনা সহ কাচের টিউবটি তার পকেটে পুরল। দেখা যাচ্ছে গল্পটার সবটাই সত্য মাত্রা পেয়েছিল, সে বলল। ওগুলো ছিল সাপ, ডন সাবাস বলল, বিছানার উপরে কোনো চোরাগুপ্তা দেবতার মতন বসে। তবে যাই ঘটুক না কেন, তুমি বোকাই সাজবে যদি তুমি এমন কিছু নিয়ে ল্যাম্পুন লেখো যা সবাই জানে। সবসময় এটাই হলো ল্যাম্পুনের বৈশিষ্ট্য, ডাক্তার বলল। ওগুলো তাই বলে যা প্রত্যেকেই জানে, যেটা প্রায় সবসময় নিঃসংশয়, আর তা সত্যও বটে। ডন সাবাস আরোগ্য লাভের পর ক্ষণিকের জন্য পুনরায় রোগের প্রকোপে আক্রান্ত হল। যা ঘটছে তা হলো এই দেশের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নেই, এমনকি পেছনে কিছু মরা গাধাও না। ডাক্তার ওয়াশস্ট্যান্ডের উপরে ঝুঁকে আকর্ষণীয় আর চটুল ভঙ্গির কথনটি গ্রহণ করল। সে পানির ভেতরে তার নিজের প্রতিক্রিয়া দেখল। একটা দাঁতের শাড়ি এতই নিখুঁত যে এটাকে মনে হচ্ছিল না স্বাভাবিক। তার কাঁধের উপর দিয়ে রোগীর দিকে তাকিয়ে এসে বলল, আমি সবসময় বিশ্বাস করে এসেছি মাই ডিয়ার ডন সাবাস, যে নির্লজ্জতাই তোমার একমাত্র সদ্গুণ। রোগী অত্যুৎসাহী হয়ে ওঠে। ডাক্তারের খোঁচাটি তার ভেতরে জন্ম দেয় এক আকস্মিক যৌবনের। ওটা এবং আমার বীর্যের যৌন ক্ষমতা, সে বলল। কাঁথাটাকে সঙ্গে নিয়ে সে তার বাহুটা ভাঁজ করল
হয়তো রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করবার জন্যে। তারপর ডন সাবাস তার পাছাটাকে একটু নাচালো, যেটাকে ডাক্তার গ্রহণ করল বুনো কামুকতার বহিঃপ্রকাশ হিসেবে। এজন্যই আমি হাসতে হাসতে মরে যাই ল্যাম্পুনগুলো দেখে, সে বলে চলল। তারা বলে যে আমার ছেলেরা বেপথু হয়েছে এই বনে ফুটতে থাকা প্রত্যেকটি কিশোরী মেয়েদের দ্বারা। তাই আমি বলি, ওরাও তো তাদের বাবার সন্তান। যাবার আগে ডাক্তার হিরালদো শুনেছিল ডন সাবাসের বেপথু যৌবনের একটি ভুতুড়ে ঘটনার পুনরাবৃত্তি। বাঘভাঙা যৌবন। রোগী শেষমেশ উক্তি করল, সুখের সময়ই বটে যখন একটি 16 বছরের মেয়ের দাম 1 বছরের বকনা বাছুরের চেয়েও কম। ওই ভূতগুলো তোমাকে, তোমার সুগারকে একখানে জড়ো করে বাড়িয়ে তুলবে, ডাক্তার বলল। ডন সাবাস তার মুখটা খুলল। বরং উল্টোটা, সে উত্তর করল, ওগুলো তোমার বাজে ইনসুলিন ইঞ্জেকশনের চেয়ে অনেক ভালো। যখন সে রাস্তায় পৌঁছালো, ডাক্তার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যে একটি উপাদেয় সুপ ডন সাবাসের ধমনীতে প্রবাহ শুরু করেছিল। তবে কিছু সময় ধরে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল ল্যাম্পুনগুলি। কিছুদিন হলো তার অফিসে গুজব এসে পৌঁছেছিল। সেই বিকেলে ডন সাবাসকে দেখবার পরে সে আবিষ্কার করল 1 সপ্তাহ ধরে আসলেই সে কোনো কিছু সম্পর্কে কোনো কথাই শোনেনি। পরবর্তী সময়ে সে কয়েকটা ভিজিট করল এবং প্রত্যেকটিতে তারা ল্যাম্পুন সম্পর্কে আলোচনা করল। ডাক্তার কাহিনীগুলো শুনল কোনো রকম মন্তব্য না করে, আপাত নিস্পৃহ মৃদু একটি হাসি দিয়ে। তবে বাস্তবিকই সে চেষ্টা করছিল একটি উপসংহারে আসতে। ডাক্তার ছিল তার অফিসের ফেরত রাস্তায় যখন ফাদার আনহেল, যিনি বিধবা মতিয়ালের কাছ থেকে আসছিলেন, তিনি উদ্ধার করলেন তার অঙ্কুরিত ভাবনা থেকে। আপনার ওই রোগীগুলো কেমন আছে ডাক্তার? ফাদার আনহেল জিজ্ঞেস করলেন। আমারগুলো ভালো ফাদার, ডাক্তার উত্তর দিল। আপনারগুলোর খবর কি? ফাদার আনহেল তার ঠোঁটজোড়া কামড়ালেন। তিনি ডাক্তারকে বাহুর সাহায্যে কাছে নিলেন আর স্কোয়ারটা পার হতে শুরু করলেন। আপনি এটা কেন জিজ্ঞেস করলেন? ঠিক জানি না, ডাক্তার বললেন। তবে আমি শুনলাম যে আপনার মক্কেলদের ভেতরে ভয়ঙ্কর রকমের মহামারী শুরু হয়ে গেছে। ফাদার আনহেল প্রসঙ্গ থেকে সরে এলেন, যা ডাক্তারের কাছে মনে হলো তিনি ধীর ও সতর্ক। আমি এইমাত্র বিধবা মতিয়ালের বাড়ি থেকে এলাম, তিনি বললেন। ওই হতভাগা মহিলার স্নায়ু ক্ষয়প্রাপ্ত হয়েছে। সম্ভবত এটা তার বিবেকের তাড়নায় হয়েছে, ডাক্তার রোগ নির্ণয় করলেন। এটা মৃত্যু ভয়। যদিও তারা পরস্পর বিপরীতে থাকেন, ফাদার আনহেল তাকে অফিস পর্যন্ত সঙ্গ দিলেন। সিরিয়াসলি ফাদার, ডাক্তার সুতোয় টান দিল। আপনি ল্যাম্পুন সম্পর্কে কি ভাবেন? আমি ওগুলো নিয়ে ভাবি না, পুরোহিত বললেন। তবে তুমি যদি আমাকে বলতে বলো, তাহলে আমি বলবো যে ওগুলোর আদর্শের এমন একটি শহরের পরশ্রী কাতরতার কাজ। আমরা ডাক্তাররা কখনো মধ্যযুগের মতন করে এরকমভাবে রোগ নির্ণয় করি না, ডাক্তার উত্তর দিল। তারা থেমে গেল অফিসের সামনে এসে। নিজেকে আস্তে আস্তে হাওয়া করতে করতে ফাদার আনহেল ওই দিন দ্বিতীয়বারের মতন দৃঢ়ভাবে ঘোষণা করলেন যে কারো কোনো বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত নয় যা তার নিজের নয়। ডাক্তার হিরালদো কাঁপুনে অনুভব করল লুকোনো একটি বেপরোয়া ভাব দ্বারা। আপনি কিভাবে জানেন ফাদার যে ল্যাম্পুন যা বলে তার ভেতরে সত্য কিছু নেই? আমি এটা পাপ স্বীকার করাতে যে জানতে পারি। ডাক্তার শীতলভাবে তার চোখে তাকালো। যদি আপনি আন্তরিকতার সাথে তা পাপ স্বীকার থেকে না জেনে থাকেন, সে বলল। সে বিকেলে ফাদার আনহেল খেয়াল করলেন যে গরিব মানুষদের বাড়িতে সেখানেও তারা ল্যাম্পুন বিষয়ে কথা বলছিল, তবে একটু ভিন্নভাবে এবং অধিক স্থূল একটি উৎফুল্লতা নিয়ে। তিনি ক্ষুধা ছাড়াই খেলেন, তার মাথার ভেতরে একটা কাঁটা বেঁধার যন্ত্রণা নিয়ে প্রার্থনায় অংশগ্রহণের পরে, যে কাঁটাটি তিনি লাঞ্চে মিটবল খাবার সময় ঢুকিয়েছেন। তারপর তিনি ছায়াছবির নৈতিক শ্রেণীটির দিকে তাকালেন আর তার জীবনে প্রথমবারের মতন অনুভব করলেন গোপন একটি আত্মতৃপ্তির। 12 দফা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে ঘণ্টা বাজিয়ে শেষে তিনি রাস্তার দরজার কাছে একটা টুল পেতে বসে রইলেন। অনুভব করলেন যে তার মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়, আর প্রস্তুতি নিলেন কোন লোকগুলি তার হুঁশিয়ারির বিরুদ্ধে ছবি ঘরে যাচ্ছিল তা জনসমক্ষে যাচাই করবার। মেয়র ভেতরে এসে অর্কেস্ট্রার কোনায় গিয়ে বসে ছবি শুরু হবার আগে দুটো সিগারেট টানলেন। তার দাঁতের মাড়ি ছিল পুরোপুরি স্বাভাবিক,
তবে তার শরীরটা তখনও ভুগছিল গতরাতের স্মৃতি এবং অ্যানালজেসিক আর সিগারেটের স্বাভাবিক ব্যবহার থেকে সৃষ্টি হওয়া ক্ষতিজনিত বিবমিশার কারণে। সিনেমা হলটি ছিল একটি আঙিনা যা সিমেন্টের দেয়াল দিয়ে ঘেরা। অর্কেস্ট্রা সহ জায়গাটা সম্পূর্ণভাবে দস্তার পাতে ঢাকা, আর ঘাসে ছাওয়া যা মনে হলো প্রতি সকালে স্বাস্থ্য শক্তি ফিরে পাচ্ছে চুইংগাম আর সিগারেটের পরিত্যক্ত টুকরো পেয়ে। এক মুহূর্তের জন্য মেয়র দেখলেন রেদা নামারা কাঠের বেঞ্চিগুলি হাওয়ায় ভাসছে, লোহার গড়াদের উপরে যা ব্যালকনি আর অর্কেস্ট্রাকে পৃথক করেছে। আর তিনি খেয়াল করলেন একটা মাথা ঘোরানো তরঙ্গায়িত গতি পাক খাচ্ছে পেছনের দেয়ালে, যা ছিল সাদা রং করা, যেখানে ছবিটি ফুটে উঠল। তিনি ভালো অনুভব করলেন যখন বাতিগুলো নিভিয়ে দিল। তারপর লাউডস্পিকারের উচ্চনাদী বাজনা থামল, তবে বৈদ্যুতিক জেনারেটরের কম্পন, যা ছিল প্রজেক্টরের পাশের একটি যেনতেনভাবে তৈরি কাঠের চালাঘরে বসানো, যার ফলে নিকটের প্রজেক্টরটি হয়ে উঠল আরও উদক্র। ছবি শুরুর আগে কিছু বিজ্ঞাপন স্লাইড দেখানো হলো। একদল মুখঢাকা ফিসফিসানি, বিশৃঙ্খল পদক্ষেপে আর চাপা হাসিতে কয়েক মুহূর্তের জন্য অন্ধকারে এগিয়ে চলল। মুহূর্তের বিস্ময়ে মেয়র ভাবলেন যে ওই গুপ্ত প্রবেশকারীরা ছিল ফাদার আনহেলের কঠোর আদর্শের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করে যাওয়া একদল চরিত্র। তবুও সম্ভবত একমাত্র কারণ হল কোলনের পেছনে ফেলে যাওয়া ঘ্রাণের রেখা। তিনি ছবিঘরের ম্যানেজারকে চিনতে পারলেন যখন সে তাকে অতিক্রম করল। ডাকাত, তিনি ফিসফিস করে বললেন, তার বাহুটা খপ করে ধরে। তোমাকে স্পেশাল ট্যাক্স দিতে হবে। তার দাঁতের ভেতরে হেসে ম্যানেজার পাশের আসনটিতে বসে বলল, এটা একটা ভালো ছবি। সে বলল, আমি এই সম্পর্কে যতদূর জানি, মেয়র বললেন, অন্যগুলোর মতন এটাও বাজে। বরং এটা সাধারণ একটা ছবির চেয়ে আরও বেশি ফালতু, একঘেয়ে। কিচ্ছু নেই। বছরগুলোর শুরুতে কেউই নিষেধাজ্ঞার ঘণ্টাটিকে খুব বেশি গুরুত্ব দিত না, কিন্তু প্রতি রোববারে প্রধান জমায়েতে ফাদার আনহেল গির্জার উঁচু বেদি থেকে এ বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করতেন আর অভিযান চালাতেন ওই সপ্তাহে যে সমস্ত মহিলারা লঙ্ঘন করেছিল তার সতর্কবাণী। পেছনের দরজায় রয়ে গেছে আমার পরিত্রাণ, ম্যানেজার বলল। মেয়র অত্যন্ত পুরনো সংবাদ চিত্রটিকে অনুসরণ করতে শুরু করলেন। তিনি কথা বললেন ছন্দ মেলানো একটা বিরতি দিয়ে দিয়ে, আর প্রতিটি মুহূর্তেই পর্দায় বিষয়কে আগ্রহের সাথে লক্ষ্য করে। সবকিছু মিলেমিশে এটা সেই একই জিনিস, সে বলল। পুরোহিত রমণীদের ছোট হাতা পরে কোথাও অংশগ্রহণ করতে দেবেন না, আর তারা ছোট হাতা পরবেই পরবে। তবে রোববারের প্রার্থনায় যাবার আগে তারা পরে যায় নকল লম্বা হাতা। সংবাদচিত্রের পরে দেখানো হয়েছিল আসছে আকর্ষণ, যা পরের সপ্তাহে দেখানো হয়েছিল। তারা ওগুলো চুপচাপ পর্যবেক্ষণ করল। শেষে ম্যানেজার মেয়রের দিকে ঝুঁকল। লেফটেন্যান্ট, সে ফিসফিস করল, কিন্তু এই বিভ্রান্তিটা আমাদের পক্ষ থেকে। মেয়র তার চোখ পর্দা থেকে না সরিয়েই বললেন, এটা ভালো ব্যবসা নয়। আমার জন্য নয়, ম্যানেজার বলল। বলছি আপনার জন্য এটা হবে একটা সোনার খনি। এটা পরিষ্কার। পুরোহিত নিশ্চয়ই আপনার কাছে আসবেন না তার ছোট ঘণ্টার ব্যবসার সঙ্গে করে। মেয়র উত্তর দেবার আগে প্রতিবিম্বিত হলেন। এটা শুনতে আমার বেশ ভালো লাগছে, তিনি বললেন। কিন্তু তিনি সুনির্দিষ্ট কিছু বললেন না। সামনের বেঞ্চের ওপরে পা দুটি রাখলেন আর নিজেকে হারিয়ে ফেললেন জট পাকানো একটি নাটকের মাকে, যে কোনটি শেষে ঘটবে তিনি যা ভাবলেন সেই মোতাবেক, নাকি তিনি উপযুক্ত নন ঘণ্টা 4টির জন্য। যখন তিনি ছবিঘর ত্যাগ করলেন আর দেরি করে ফেললেন পুল রুমে যেতে, সেখানে তারা ভাগ্যের জুয়া খেলছিল। জায়গাটায় ভরেছিল গরম, আর রেডিওটি ঘামছিল কঠিন পাথুরে কিছু সুর বের করতে গিয়ে। সোডা ওয়াটারের একটি বোতল পান করার পরে মেয়র ঘুমোবার জন্য বের হলেন। তিনি নিরুদ্বেগে নদীর পার বরাবর হাঁটলেন। অন্ধকারে প্লাবিত নদীটিকে উপলব্ধি করলেন ওটার শব্দের নাড়িভুড়ি আর তার বিশাল প্রাণীদেহের গন্ধটি। শোবার ঘরের অপর দিককার দরজায় তিনি আচমকা থামলেন। লাফিয়ে এক পা পিছিয়ে তিনি দ্রুত তার রিভলভারটি খাপ থেকে বের করলেন। বেরিয়ে আসো, যেখানে তোমাকে আমি দেখতে পাই, তিনি চাপা উত্তেজনার কঠিন এক স্বরে বললেন, না হলে আমি তোমার খুপড়ি উড়িয়ে দেব। খুবই মিষ্টি একটি কণ্ঠস্বর বেরিয়ে এলো অন্ধকার থেকে। নার্ভাস হবেন না লেফটেন্যান্ট। তিনি দাঁড়িয়ে রইলেন তার রিভলভারটি তাক করে যতক্ষণ না লুকোনো ব্যক্তিটি আলোয় বেরিয়ে না এলো। ওটা ছিল ক্যাসান্দ্রা।
তুমি এক চুলের জন্য নজর এড়িয়ে গিয়েছ, মেয়র বললেন। তিনি তাকে নিয়ে এলেন বেডরুমে। অনেকক্ষণ ধরে ক্যাসান্ড্রা কথা বলল, বিধিবিরুদ্ধ কথামালা। সে বসেছিল দোল বিছানায়, আর যে সময়টাতে সে কথা বলছিল সে তার জুতোটা খুলছিল আর তাকাচ্ছিল বিশ্বাসযোগ্য এক সারল্যে তার পায়ের নখের দিকে, যেগুলো ছিল উজ্জ্বল লাল রঙের প্রলেপ দেয়া। তার অপর পাশে বসে তার ক্যাপ নিয়ে নিজেকে হাওয়া করতে করতে মেয়র লক্ষ্য করছিলেন তার সংলাপগুলো, যা ছিল যথাযথ রীতিমাফিক। তিনি পেছনে গেলেন ধূমপান করার জন্য। যখন 12টায় ঘা পড়ল, ক্যাসান্ড্রা দোল বিছানার ভেতরে মুখটা নিচের দিক করে এক উদম ঘটকির ভঙ্গিমায় উপুর হয়ে শুল, আর তার অলঙ্কার পরা একটি বাহু, যা ছিল এক সেট ঝঙ্কার তোলা ব্রেসলেটে সাজানো, তাই সে খোঁচা দিল মেয়রের নাকে। সময় নষ্ট করছো কেন নাবালক, সে বলল। আলোটা নিভিয়ে দাও। মেয়র মৃদু হাসলেন। এটা তার জন্য ছিল না, মেয়র বললেন। সে বুঝতে পারল না। তুমি কি জানো কিভাবে ভাগ্য বলতে হয়, মেয়র জিজ্ঞেস করলেন। ক্যাসান্ড্রা দোল বিছানার ভেতরে পুনরায় উঠে বসল। অবশ্যই, সে বলল। আর তারপর সে বুঝতে পারল সে তার জুতো জোড়া পরল। কিন্তু আমি যে আমার তাসগুলো নিয়ে আসিনি, সে বলল। যে ধুলো খায়, মেয়র হাসলেন, সে তার নিজের মাটি নিয়ে আসে। তিনি তার সুটকেসের তলা থেকে জীর্ণ একটি তাসের তারা বের করলেন। ক্যাসান্ড্রা প্রতিটি তাস পরীক্ষা করল, সামনে এবং পেছনে ভীষণ মনোযোগের সঙ্গে। অন্য তাসগুলো ভালো, সে বলল, তবে যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মেসেজ। মেয়র ছোট একটি টেবিল ওঠালেন, বসলেন তার থেকে আড়াআড়িভাবে, আর ক্যাসান্ড্রার তাসগুলো সাজালো। প্রেম না ব্যবসা, সে জিজ্ঞেস করল। মেয়র তার দুহাতের ঘাম শুকোলেন। ব্যবসা, তিনি বললেন। বৃষ্টিতে পথ হারিয়ে ফেলা একটি গাধা তার আশ্রয় খুঁজে নিল গির্জার প্রলম্বিত ছাদের নিচে, আর ওটা ওখানেই থেকে গেল সারা রাত ধরে, শোবার ঘরের দেয়ালে লাথি কষে কষে। এটা ছিল বিশ্রামহীন একটা রাত। ভোর রাতের দিকে অল্পক্ষণের জন্য ঘুমিয়ে নিয়ে ফাদার আনহেল জেগে উঠলেন এই অনুভূতি নিয়ে যে তিনি ধুলোয় ঢাকা পড়ে গিয়েছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে স্পাইকনাট গাছগুলো ঘুমোচ্ছিল। শৌচাগারের দুর্গন্ধ অতঃপর 5টার ঘণ্টা বাজাবার পরে আর ম্রিয়মাণ হয়ে পড়া গির্জার বিষণ্ণ অভ্যন্তর, এ সমস্ত কিছু মিলিয়ে মনে হলো ষড়যন্ত্র চলছে কঠিন একটি ভোর বানানোর। গির্জার আনুষ্ঠানিক পরিচ্ছদ ও উপচার রক্ষিত ঘর থেকে, যেখানে তিনি পোশাক পরছিলেন সমবেত প্রার্থনার জন্য, তিনি শুনতে পেলেন ত্রিনিদাদ মরা ইঁদুরগুলো তার ফসলের মতন তুলছে। সে সময় অত্যন্ত ধীর ও গোপনীয়ভাবে খরচ মহিলারা ভেতরে প্রবেশ করল। প্রার্থনা সভায় ধর্মানুষ্ঠানে যারা পুরোহিতকে সহায়তা করে, ক্রমবর্ধিষ্ণু উত্তেজনা আর অসহিষ্ণুতার সঙ্গে তিনি তাদের ভুলগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলেন ল্যাটিনে। আর তিনি শেষ মুহূর্তে গিয়ে অর্জন করলেন আশাভঙ্গের একটি অনুভূতি, যা তাকে নিদারুণ যন্ত্রণার অভ্যন্তরে নিক্ষেপ করল তার জীবনের এই দুঃসময়ে। তিনি ছিলেন তার নাস্তা খাবার পথে, যে সময় ত্রিনিদাদ তার পথ থেকে তাকে বিচ্ছিন্ন করল উজ্জ্বল এক আনন্দিত অভিব্যক্তিতে। আজ 6টিরও বেশি কুপকাত হয়েছে, সে বলল, বাক্সটার ভেতরের মরা ইঁদুরগুলো ঝাঁকাতে ঝাঁকাতে। ফাদার আনহেল কিংকর্তব্য বিমূঢ়তাটাকে আরও বাড়াবার চেষ্টা করলেন। চমৎকার, তিনি বললেন। এভাবেই আমাদের উচিত তাদের বাসাগুলো খুঁজে বের করা আর ঝাড়ে বংশে পুরোপুরি নিকেশ করে দেয়া। ত্রিনিদাদ বাসাগুলো জানত। সে ব্যাখ্যা করল কিভাবে সে গর্তগুলোর অবস্থান নির্ণয় করেছিল চার্চের বিভিন্ন অংশে, বিশেষ করে গির্জার টাওয়ার ও ব্যাপটিস্টের জায়গায়, আর কিভাবে সে গর্তগুলোকে ছিপিয়ে আঁটল পিচ দিয়ে। ওই সকালেই সে দেখেছিল একজন একগুঁয়ে ইঁদুর দেয়ালের বিপরীতে কামড়াচ্ছে সারা রাত ধরে খোঁজাখুঁজির পর তার বাসার দরজাটা খুঁজে পেয়ে। তারা বেরিয়ে গিয়ে ঢুকল পাথরের আস্তরণ দেয়া ছোট আঙ্গিনায়, যেখানে নতুন ডালপালা গজানো স্পাইকনাট গাছগুলো বেড়ে উঠতে শুরু করেছিল সোজা হয়ে। শৌচাগারে মরা ইঁদুরগুলোকে ত্রিনিদাদ ধীরে সুস্থে একে একে ছুঁড়ে ফেলেছিল। অতঃপর যখন সে পাঠকক্ষে প্রবেশ করল, ফাদার আনহেল তখন তার নাস্তাটা খাবার জন্য প্রস্তুত হয়ে ছোট টেবিল ক্লথটি রোজ সকালের মতন সরিয়ে দিলেন, যেন ওটা ছিল একটা জাদু খেলার মতন। নিচে জিনিসগুলো, যেটা বিধবা অ্যাসিস তার জন্য পাঠিয়েছিল, আর নাস্তাটিও এসে পড়েছিল। আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি শেকোবিশ কিনতে পারিনি, ত্রিনিদাদ বলল যখন সে ভেতরে ঢুকল।
ডন লালো মস্কট বলে যে ওটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সে বেচতে পারবে না। ওটার আর দরকার নেই, ফাদার আনহেল বললেন। এখন ওরা ওদের লুকোনো গর্তের ভেতরেই শ্বাসরোধ হয়ে একজোটে মারা পড়বে। তিনি টেবিলের ওপর দিয়ে একটা চেয়ার আনলেন আর পেয়ালাটা জায়গা মতন রাখলেন। পরিবেশনের চামচ সহ এক থালা মাংস দেয়া ভুট্টার জাউ আর জাপানি ড্রাগন খোদাই করা কফি পটটি। সে সময় ট্রিনিদাদ জানলাটা খুলছিল। বরং তৈরি থাকাটাই সবচেয়ে উত্তম, দৈবাত তারা যদি ফেরত আসে, ট্রিনিদাদ বলল। ফাদার আনহেল, তিনি তার কফিটা ঢালা মাত্র সহসা থেমে গিয়ে ট্রিনিদাদের দিকে তাকালেন, আর বেঢপ আকৃতির গাউন আর তার উঁচু বাতিল হওয়া জুতো জোড়া পরেই সে টেবিলের কিনারে এলো। ওগুলোর বিষয়ে তুমি খুবই উদ্বিগ্ন বোধ করো, তিনি বললেন। ফাদার সে সময় খেয়াল করতে পারেননি, অথবা শুরুতে তিনি ট্রিনিদাদের জট পাকানো ঘন ভ্রুর ভেতরে অস্থিরতার কোনো লক্ষণ টের পাননি। নিজের আঙুলের কাঁপুনি দমন করতে অসমর্থ হয়ে তিনি নিজের কফি ঢালা শেষ করে কাপে পূর্ণ 2 চামচ চিনি দিয়ে নাড়তে শুরু করলেন, দেয়ালে ঝোলানো ক্রুশবিদ্ধ যিশুর দিকে চোখ রেখে। তোমার পাপ শিকারের কতদিন হতে চলল? গত শুক্রবার, ট্রিনিদাদ বলল। আমাকে কিছু বলো, ফাদার আনহেল বললেন। তুমি কি কখনো তোমার কোনো পাপ আমার কাছে লুকিয়েছ? ট্রিনিদাদ মাথা নাড়াল। ফাদার আনহেল তার চোখজোড়া বন্ধ করে অকস্মাৎ তিনি কফি নাড়াটাও বন্ধ করলেন। অতঃপর হাতের চামচটি টেবিলের ওপর রেখে তিনি ট্রিনিদাদের বাহুটা খপ করে ধরলেন। নীল ডাউন, তিনি বললেন। বিব্রত আর অপ্রতিভ হয়ে ট্রিনিদাদ তার বাক্সটি মেঝেতে রাখল, তারপর তার সামনে নতজানু হল। অনুশোচনা করো, ফাদার আনহেল তাকে বললেন, তার গলাটিকে নিয়ন্ত্রণে এনে যেখানে ধ্বনিত হল পাপ শিকারের পিতৃসুলভ কণ্ঠস্বর। ট্রিনিদাদ তার মুঠি দুটো শক্তভাবে চেপে ধরল তার বুকের সামনে, প্রার্থনা করে চলল বিড়বিড় করে দুর্বোধ্য এক ভাষায়, যতক্ষণ না পুরোহিত তার হাতটা তার কাঁধে রাখল আর বলল, ঠিক আছে। আমি অনেক মিথ্যা কথা বলেছি, ট্রিনিদাদ স্বীকার করল। আর আমার ভেতরে আসে খারাপ খারাপ চিন্তা। এটা ছিল তার পাপ শিকারের একটি অনুক্রম। সে পুনঃ পুনঃ হিসাব রেখেছিল অনিচ্ছাকৃত সেই একই পাপগুলি আর বারংবার সেই একই অনুক্রম। সেই সময়ে যদিও ফাদার আনহেল ঠেকিয়ে রাখতে পারেননি তার গভীরে খোরাখুরির তীব্র আকাঙ্ক্ষা। উদাহরণ দাও, তিনি বললেন। আমি জানি না, ট্রিনিদাদ ইতস্তত করল। মাঝে মাঝে লোকজন আমাকে অসৎ চিন্তায় প্ররোচিত করে। ফাদার আনহেল দাঁড়ালেন। তুমি কি কখনো সেই অসৎ চিন্তার স্রোতে নিজেকে ভাসাতে ইচ্ছা প্রকাশ করেছ? ওহ মামেরি! ট্রিনিদাদ তার মাথাটা না তুলেই দুঃখে বিস্ময় প্রকাশ করল, আর সেই সঙ্গে আঙুলের গাঁট দিয়ে টেবিলের পায়ে অনবরত আঘাত করে চলল। তারপর সে উত্তর দিল, না ফাদার। ফাদার আনহেল ট্রিনিদাদের মাথাটা ওঠালেন আর লক্ষ্য করলেন বিষণ্ণতার একটি অনুভূতি নিয়ে। মেয়েটির চোখজোড়া জলে ভরে যেতে শুরু করেছে। তুমি বোঝাতে চাচ্ছ যে শেকবৃষ্টি ছিল সত্যি ইঁদুরের জন্য? জি ফাদার। তাহলে তুমি কাঁদছ কিসের জন্য? ট্রিনিদাদ তার মাথাটা নোয়াতে চেষ্টা করল, কিন্তু তিনি তার চিবুকটা ধরেছিলেন শক্তভাবে। সে ফেটে পড়ল কান্নায়। ফাদার আনহেল তার আঙুলের ওপর দিয়ে তাদের গড়িয়ে যাওয়াটা অনুভব করলেন উষ্ণ ভিনিগারের মতন। নিজেকে শান্ত করার চেষ্টা করো, তিনি বললেন। তুমি এখনো তোমার পাপ শিকারটা শেষ করনি। তিনি তাকে নীরব কান্না করার সুযোগ দিলেন। যখন তিনি অনুভব করলেন যে সে তার কান্নাটা থামিয়ে দিয়েছে, তিনি নরম স্বরে বললেন, ঠিক আছে, এখন আমাকে বলো। ট্রিনিদাদ তার নাকের বাতাসটা ঝাড়ল স্কার্ট দিয়ে আর নাকের পুরো পানিটাকে গলাৎকরণ করল, যেটা লবণাক্ত ছিল চোখের নোনা জলে মিশে গিয়ে। যখন সে পুনরায় কথা বলল, সে পুনরুদ্ধার করেছিল তার অদ্ভুত মন্দ্রস্বরটি। আমার চাচা অ্যাম্বোসিও আমাকে ধাওয়া করে, সে বলল। কিভাবে? সে আমার বিছানায় একটি রাত কাটানোর জন্য এটা করে থাকে, ট্রিনিদাদ বলল। বলে যাও। ওইটুকুই শুধু, ট্রিনিদাদ বলল। ঈশ্বরের শপথ, শুধু ওইটুকুই। শপথ কেটো না, পুরোহিত তাকে তিরস্কার করলেন। তারপর তিনি তার যাজকীয় কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন, একটা জিনিস আমাকে বলো, তুমি কার সাথে ঘুমাও? আমার মা ও অন্যদের সঙ্গে, ট্রিনিদাদ বলল। একই ঘরে 7 জন। সে? অন্য ঘরে পুরুষদের সঙ্গে, ট্রিনিদাদ বলল। সে কি কখনো তোমাদের ঘরে প্রবেশ করেছিল? ট্রিনিদাদ তার মাথার সাহায্যে অস্বীকার করল।
আমাকে সত্যি কথা বলো, ফাদার আনহেল দৃঢ়ভাবে বললেন। এগিয়ে এসো, ভয় নেই। সে কি কখনো তোমার বিছানায় প্রবেশ করার চেষ্টা করেনি? একবার। ওটা কিভাবে ঘটেছিল? আমি জানি না, ত্রিনিদাদ বলল। যখন আমি জাগনা পেলাম, আমি তাকে অনুভব করলাম মশারির ভেতরে, পুরোপুরি শান্ত। তিনি আমাকে বললেন তিনি আমার সঙ্গে কোনো কিছু করতে চান না, তবে তিনি আমার সঙ্গে ঘুমাতে চান, কারণ পোষা মোরগগুলোর জন্য তিনি তা পারছেন না। কোন মোরগ? আমি জানি না, ত্রিনিদাদ বলল, তবে ওটাই তিনি বলেছিলেন। আর তুমি তাকে কি বললে? বললাম, যদি সে চলে না যায় আমি চিৎকার করব আর সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুলব। আর সে কি করল? কাসুলা জেগে গেল আর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আর আমি বললাম কিছু না, আমি মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। আর তারপর তিনি রয়ে গেলেন খুবই নীরবে, একজন মৃত মানুষের মতন। আর আমি প্রায় ওটা খেয়ালই করতে পারলাম না যে তিনি কখন বেরিয়ে গেলেন মশারির ভেতর থেকে। সে কি তার পোশাকটা পরেছিল? পুরোহিত দৃঢ়ভাবে বললেন। তিনি ছিলেন তার মতন, যেভাবে তিনি ঘুমান, ত্রিনিদাদ বলল, শুধু ট্রাউজার পরে। সে তোমাকে ছোঁবার চেষ্টা করল না? না ফাদার। সত্যি কথা বলো। এটা সত্যি কথা ফাদার, ত্রিনিদাদ দৃঢ়প্রত্যয়ে বলল। ঈশ্বরের শপথ। ফাদার আনহেল তার মাথাটা পুনর্বার উঠালেন এবং তার আর্দ্র চোখের দিকে তাকালেন। দেখলেন তার বিমর্ষ রক্তিম আভায়। এটা তুমি আমার কাছে লুকালে কেন? আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আমি জানি না ফাদার। তিনি তার হাতটা ত্রিনিদাদের কাঁধে রাখলেন আর তাকে লম্বা কিছু উপদেশ দিলেন। ত্রিনিদাদ মাথা নিচু করে ওগুলো সমর্থন করল। যখন তারা শেষ পর্যায়ে চলে এলো, তিনি খুব নিচু স্বরে তাকে নিয়ে একসঙ্গে প্রার্থনা করলেন। আমাদের প্রভু যিশু, সত্য ঈশ্বর আর সত্য মানুষ। তিনি গভীরভাবে প্রার্থনা করে চললেন আর হঠাৎ একটা আতঙ্কের সাথে প্রবর্তন করলেন তার প্রার্থনার কথামালায়। তার জীবনের একটি মন সংক্রান্ত বিবরণ দিলেন, তার স্মৃতি যতটুকু তাকে অনুমতি দিল। আর পাপমুক্তি ঘোষণার সে মুহূর্তে পুরোহিতের আত্মা আচ্ছন্ন হয়ে ওঠে আকস্মিক বিপর্যয়ের একটা অনুভূতিতে। চিৎকার করতে করতে মেয়র ধাক্কা দিয়ে দরজাটা খুললেন। জর্জ! জর্জ আর্কাদিওর বউ শোবার ঘরে দরজার কাছে এসে পৌঁছল, তার স্কার্টে হাত দুটো মুছতে মুছতে। সে দুরাত ধরে বাড়িতে নেই, সে বলল। আহ গোয়ামারা, মেয়র বললেন। সে গতকালও অফিসে যায়নি। আমি তাকে সব জায়গাতেই খুঁজছিলাম একটা জরুরি বিষয়ের জন্য, কিন্তু তার সম্পর্কে কেউই আমাকে কিছু বলতে পারল না। ওদের মতন তোমারই কি কোনো ধারণা নেই সে কোথায় থাকতে পারে? সে অবশ্যই বেশ্যামাগীদের সাথে আছে। মেয়র দরজাটা বন্ধ না করেই স্থান ত্যাগ করলেন। তিনি গিয়ে ঢুকলেন পুল রুমে, যেখানে পয়সা ফেলে চালানো রেকর্ড প্লেয়ারটি পুরো ভলিউমে সজোরে ঘর্ষণের মাধ্যমে বের করছিল আবেগী একটা গান। আর তিনি সরাসরি পেছন রুমটায় গেলেন, চেঁচালেন, জর্জ! ডন রোক, পুলের মালিক, বাধাগ্রস্ত হলেন রামের বোতল থেকে বেতে মোড়ানো বিশাল ডেমিজনে মদ থালাটা চালু রাখতে গিয়ে। সে এখানে নেই লেফটেন্যান্ট, সেও পাল্টা গলা চড়িয়ে বলল। মেয়র পার্টিশনের পেছনে গেলেন। একগাদা লোক তাস খেলছিল, কেউই জর্জ আর্কাদিওকে দেখেনি। শালা ভেড়াচ্চোদা, মেয়র বললেন। এই শহরে সবাই জানে যে প্রত্যেকে কি করছে, আর এখন আমার জর্জকে দরকার, অথচ কেউই জানে না সে কোথায় ফুটল। যারা ল্যাম্পুন সাটে তাদের একজনকে জিজ্ঞেস করো, ডন রোকা বলল। আর ওইসব কাগজের টুকরোয় আমাকে চুদো না, মেয়র বললেন। জর্জ আর্কাদিও তার অফিসেও ছিল না। ওটা ছিল 9টা, তবে আদালতের সহকারীটি ইতিমধ্যেই বারান্দাতে তার দিবানিদ্রাটি শুরু করেছিল। মেয়র পুলিশ ব্যারাকে গেলেন। 3জন পুলিশ ছিল ইউনিফর্ম পরা অবস্থায়। তিনি তাদের বাইরে পাঠালেন নাচঘরে জর্জ আর্কাদিওকে খুঁজতে, এবং 3জন গুপ্ত রমণীর ঘরে, যারা ছিল সবার কাছেই পরিচিত। তারপর তিনি রাস্তায় বেরোলেন সঠিকভাবে নিরূপিত কোনো গন্তব্য লক্ষ্য না করে। নাপিতের দোকানে চেয়ারের ভেতরে তার পা দুটোর একটিকে ছড়িয়ে দিয়ে আর গরম একটি তোয়ালে তার মুখে চারদিকে জড়ানো অবস্থায় বসেছিল জর্জ আর্কাদিও। শালা জর্জ,
তিনি চিৎকার করলেন, আমি তোমাকে 2 দিন ধরে খুঁজে ফিরছি। নাপিত তোয়ালিটি সরালো, আর মেয়র দেখলেন একজোড়া ঝাপসা চোখ আর চিবুকটি ঢেকে আছে 3 দিনের দাড়িতে। তুমি লাপাত্তা হলে যে সময়টাতে, আর তোমার বউ বিয়ালো তখন, তিনি বললেন। জর্জ আর্কাদিও চেয়ার থেকে লাফ দিল। হপ ভেড়াচ্চোদা! মেয়র শব্দ তুলে হাসলেন, চেয়ারটার ভেতরে নিজেকে সেঁধিয়ে দিয়ে। বোকামি করো না, তিনি বললেন, আমি তোমাকে অন্য একটা কারণে খুঁজছি। জর্জ আর্কাদিও পুনরায় লম্বা হয়ে শুলো, তার চোখ দুটো বন্ধ করে। চাচা চাচি শেষ করে অফিসে আসো, মেয়র বললেন, আমি তোমার জন্য অপেক্ষা করব। সে উঠে বসল। তুমি ছিলে কোন দিকে? সব দিকে, জর্জ বলল। মেয়র নাপিতের দোকানটার তোয়াজ করলেন না। একসময় তিনি দেয়ালে পেরেক ঠুকে ঝোলানো সাইনবোর্ডটি দেখেছিলেন, রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। তবে এটা স্বাভাবিক মনে হয়েছিল তার কাছে। সেই সময় অবশ্য এটা তার মনোযোগ কেড়েছিল। গার্ডিওলা, তিনি ডাকলেন। নরসুন্দর তার প্যান্টের সাথে খুঁড়টা মুছল আর অপেক্ষা করল। কি বিষয় লেফটেন্যান্ট? ওটা ঝোলানোর জন্য কে তোমাকে ক্ষমতা দিয়েছে? মেয়র জিজ্ঞেস করলেন নোটিশটির দিকে আঙুল তাক করে। অভিজ্ঞতা, বলল নরসুন্দরটি। মেয়র ঘরের পেছন থেকে একটা টুল দখল করলেন আর ওটার উপর উঠে দাঁড়ালেন বোর্ডটি সরানোর জন্য। একমাত্র একজনেরই আছে যার অধিকার রয়েছে যে কোনো কিছুর উপরে নিষেধাজ্ঞা জারির, আর তিনি হলেন সরকার, তিনি বললেন। আমরা গণতন্ত্রের ভেতরে বসবাস করছি। নাপিত তার কাজে ফেরত গেল। কেউই জনগণকে তার ভাব প্রকাশ থেকে বিরত করতে পারে না, মেয়র বললেন বোর্ডটি ছিঁড়ে ফেলতে ফেলতে। তারপর তিনি ওটা ছুঁড়ে ফেললেন ময়লা ঝুড়িতে আর স্ট্যান্ডে গেলেন হাত ধোবার জন্য। দেখতেই তো পেলে গার্ডিওলা, জর্জ আর্কাদিও ঘোষণা করল। এমন একটা কটকটে ব্যাঙে চুনে তোমার কি হতে পারে? মেয়র আয়নার ভেতরে নাপিতকে খুঁজলেন আর তাকে দেখতে পেলেন নিবিষ্ট মনে কাজ করতে। সে তার ওপর থেকে দৃষ্টি না সরিয়ে তার হাত দুটো শুকোলেন। আগে এবং এখনকার থেকে পার্থক্য হলো, তিনি বললেন, তখন রাজনীতিকরা আদেশ দিতেন, আর এখন দেন সরকার। শুনলে তুমি তার কথা গার্ডিওলা? জর্জ আর্কাদিও বলল। তার মুখের পুরোটাই সাবানের ফেনায় লেপা। নিশ্চয়ই, নাপিত বলল। ওখান থেকে চলে যেতে যেতে তিনি জর্জ আর্কাদিওকে ঠেললেন অফিস অভিমুখে। নাছরবান্দার মতন গুড়ি বৃষ্টির নিচে রাস্তাটাকে মনে হচ্ছিল সদ্য সাবানের আস্তরণ দেয়া। আমি সবসময় ভেবেছি ওই জায়গাটা ষড়যন্ত্রকারীদের বাসা, মেয়র বললেন। তারা বলে বটে, বলল জর্জ আর্কাদিও, তবে তারা তার পেছনে যায় না। ওটাই যথাযথ যা আমাকে সন্দেহবাদী করে তুলেছে, মেয়র উত্তর দিলেন। তারা অনুগতের ভান করে। মানবজাতির পুরো ইতিহাসে, জর্জ ঘোষণা করল, কখনোই একজন নাপিত হতে পারেনি যে ষড়যন্ত্রী। অন্যদিকে একটা দর্জিও নেই যে সে ওটা নয়। মেয়র তার বাহুটা খামচে ধরেই থাকলেন যতক্ষণ না জর্জ তার সোভেল চেয়ারটার নিজেকে না বসালো। সহকারী হাই তুলতে তুলতে অফিসে প্রবেশ করল টাইপরাইটারে লেখা একটা পাতা সঙ্গে করে। এটাই সোজা পথ, মেয়র বললেন। এসো কাজে লেগে পড়ি। তিনি তার ক্যাপটা ঠেলে পেছনে দিলেন আর সহকারীর হাত থেকে কাগজটা নিলেন। কি ওটা? এটা ধারণা করার জন্য, সহকারী বলল। এটা সেসব লোকজনদের একটি তালিকা যাদের নিয়ে কোনো ল্যাম্পুন সাটা হয়নি। মেয়র জর্জ আর্কাদিওর দিকে তাকালেন দ্বিধার একটা অভিব্যক্তি নিয়ে। ভেড়াচ্চোদা, তিনি বিস্ময়ে ফেটে পড়লেন। তুমিও শালা ওই সব বালভোক্সতে মেতেছ? এটা ডিটেকটিভ গল্প পড়ার মতন, জর্জ কৈফিয়ত দিল। মেয়র তালিকাটা পড়লেন। এটা তথ্যের জন্য ভালো একটা কাগজ, সেক্রেটারি ব্যাখ্যা করল। লেখক এখানকারই একজন হবে, এটা যুক্তিযুক্ত নয়? জর্জ আর্কাদিও মেয়রের কাছ থেকে কাগজের প্রস্তুতি সরিয়ে নিল। এখানে পাছার ফুটোর মতো একজন আছে, সে বলল মেয়রকে উদ্দেশ্য করে। তারপর সে সেক্রেটারির সঙ্গে কথা বলল। যদি আমি ল্যাম্পুনগুলো লাগাতাম, প্রথম যে দরজাটায় আমি সারতাম সেটা হতো আমার নিজেরই, আমার সম্পর্কে যে কোনো সন্দেহ থেকে নিষ্কৃতি পেতে। আর সে মেয়রকে জিজ্ঞেস করল, তুমি কি এটাই ভাবো না লেফটেন্যান্ট? ওটা লোকজনের বিশৃঙ্খলা, মেয়র বললেন। আর তারা মাত্র একজনই যে জানে কিভাবে ওটা একসঙ্গে লাগাতে হয়, কিন্তু সেটার উপরে ঘাম ঝরাবার কোনো ঠিকাদারি নিইনি আমরা। জর্জ আর্কাদিও কাগজের প্রস্তুতি ছিঁড়ে ফেলে ওটা দিয়ে একটা বল বানালো। তারপর সেটা ওপর দিয়ে ছুঁড়ে ফেললো আঙিনায়। অবশ্যই,
উত্তর দেবার আগে মেয়র ইতিমধ্যেই ভুলে গিয়েছিলেন ঘটনাটি। তিনি তার হাতের তালু ডেস্কের উপর রাখলেন আর বললেন, ঠিক আছে, আমি চাই বিশৃঙ্খলার ডিমটি তোমার বইয়ের রুমেই ফুটে বেরুক। বন্যার কারণে শহরের নিম্নাংশের লোকজন তাদের বাড়িঘরগুলো সরিয়ে নিয়ে অবস্থান নিয়েছে কবরখানার পেছনে, যেগুলো আমার সম্পত্তি। এক্ষেত্রে আমাদের করণীয় কি? জর্জ আর্কাদিও মৃদু হাসল। হে কারণে আমাদের অফিসে আসা নয়, সে বলল। এটা জগতের সাধারণ একটা বিষয়। নগর সরকার জমিতে বসতি স্থাপনকারীদের বিষয়ে নিষ্পত্তি করে আর লোকজনদের সংগতিপূর্ণ ক্ষতিপূরণ দেয়, যারা ওটার উপর তাদের আইনগত অধিকার দেখাতে পারে। আমি দলিলপত্র পেয়েছি, মেয়র বললেন। সেক্ষেত্রে কিছুই করার নেই, তবে মূল্য নির্ধারণ করবার জন্য কিছু অভিজ্ঞ ব্যক্তির নাম দাও, জর্জ বলল। নগর সরকারের বেতনে। কে তাদের নাম দেবে? তুমি নিজেই দিতে পারো। মেয়র দরজার দিকে এগোলেন, তার রিভলভারের খাপটাকে ঠিকঠাক করতে করতে। তাকে লক্ষ্য করতে করতে চলে যাবার প্রস্তুতি নিয়ে জর্জ আর্কাদিও ভাবল যে জীবনটা কিছুই নয়, তবে সেটা বেঁচে থাকার জন্য লাগাতার এক সুযোগের একটি অনুক্রম। এরকম একটা সাধারণ বিষয় কাটিয়ে ওঠার জন্য বিচলিত হবার কোনো কারণ নেই। সে মৃদু হাসল। আমি বিচলিত নই। মেয়র ভেতরের অস্থিরতাটাকে চেপে রাখতে পারলেন না, কিন্তু ওটা জট পাকানো অবস্থার থেকে এটাকে থামাতে পারে না। অবশ্যই, প্রথমে আপনার প্রয়োজন একজন প্রতিনিধির নাম। সেক্রেটারি কথাবার্তার ভেতরে ঢুকে পড়ে। মেয়র জর্জের দিকে ঘুরল। সেটা কি সত্যি? অবরোধের বিভিন্ন পর্যায়ে ওর পুরোটা অপরিহার্য নয়, জর্জ বলল। তবে অবশ্যই তোমার অবস্থানটা নিষ্কলঙ্ক আর যথাযথ হবে যদি একজন প্রতিনিধি এ বিষয়টা পরিচালনা করে। তাইলে স্বীকৃতি পাবে তোমার দৈব অনুগ্রহের বিষয়টি, যে মামলার তাবিজে তুমি জমিটার মালিক। সেক্ষেত্রে আমাদেরই উচিত হবে তাকে নিয়োগ দেয়া, বললেন মেয়র। মিস্টার বেঞ্জামিন তার পাটা বদলালো তক্তা বিছানো ফুটপাতে, এবং সেটা করল চোখটা বাজগুলো থেকে না সরিয়েই, যেগুলো রাস্তায় কিছু নাড়িভুড়ি নিয়ে লড়াই করছিল। সে পর্যবেক্ষণ করল প্রাণীগুলোর দুঃসাধ্য গতি চঞ্চলতা, গলায় ভিন্ন রঙের পালকের বেষ্টনী, আর সাড়ম্বরে যেন তারা প্রদর্শনী করছে প্রাচীনকালের এক নৃত্য উৎসবের। আর সে বিস্ময় বিমুগ্ধ হল লোকজনের যথার্থ নমুনা দেখে, যারা কুইন কুয়াজেসিমা সানডেতে বাজ পাখির মতন করে সাজতে ওস্তাদ। ছেলেটি তক্তা বিছানো ফুটপাতে অন্য জুতোটিতে জিঙ্ক অক্সাইড লেপে এক পায়ের ওপর বসেছিল আর পা বদলাবার উদ্দেশ্যে পুনরায় বাক্সটায় খট করে আঘাত করল। মিস্টার বেঞ্জামিন যে কিছুদিন আগে জীবন ধারণ করেছে আর্জি লিখে, এবং যার কখনোই কোনো কিছুর জন্য তাড়াহুড়া ছিল না, ওই দোকানটার ভেতরে সময়ের দ্রুততা ছিল অনুক্রমিক, যেখানে একটার পর একটা পেনি খেয়ে ফেলা হয়েছিল, আর যতক্ষণ না ওটা রূপান্তরিত হয়েছিল 1 গ্যালন তেল অথবা 1 বান্ডিল পশু চর্বির মোমবাতিতে। গরমটা রয়েই গেছে, যদিও বৃষ্টি হচ্ছে, ছেলেটি বলল। মিস্টার বেঞ্জামিন একমত হল না। সে পড়েছে পরিষ্কার নিষ্কলঙ্ক একটা লিনিন। পক্ষান্তরে ছেলেটির পেছনটা ছিল ঘামে ভেজা। গরম একটা মনস্তাত্ত্বিক বিষয়, মিস্টার বেঞ্জামিন বলল। পুরো ব্যাপারটার সাথে এটার কোনো আলাদা দৃষ্টিভঙ্গি নেই। ছেলেটা কোনো মন্তব্য করল না। সে আবারও বাক্সটার উপরে খট করে আঘাত করল, আর এরপরই তার কাজটা শেষ করল। খালি তাকের অনালোকিত দোকানটার ভেতরে মিস্টার বেঞ্জামিন তার জ্যাকেটটা পরল। তারপর সে খড়ের টুপিটা পরে বেরিয়ে এসে রাস্তা পার হলো, একটি ছাতার আচ্ছাদনের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে। তারপর পৌঁছে গেল রাস্তার অপর পারের একটা বাড়ির জানালায় টোকা দিতে। কুচকুচে কালো চুলের আর ক্ষমাহীন ফ্যাকাশে চামড়ার একটা মেয়ে পৌঁছালো আধখোলা দ্বার প্রান্তে। সুপ্রভাত, মিনা, মিস্টার বেঞ্জামিন বলল। তুমি এখনো খাওনি? সে না বলল আর রাস্তার দিকে জানলা খুলে দিল। তারের টুকরো আর রঙিন কাগজ নিয়ে সে বসেছিল বিরাট একটা ঝুড়ির সামনে। তার কোলে ছিল সুতোর একটা বল, কাঁচি আর নকল ফুলের অসম্পূর্ণ একটা তোড়া। একটা রেকর্ড গ্রামোফোনে গান গাইছিল। তুমি কি দয়া করে আমার দোকানটার উপর চোখ রাখতে পারবে যতক্ষণ না আমি ফিরে আসছি? মিস্টার বেঞ্জামিন জিজ্ঞেস করল। তুমি কি দেরি করবে? মিস্টার বেঞ্জামিন রেকর্ডটাকে খেয়াল করছিল। আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, সে বলল। আমি আধা ঘন্টার ভেতরেই ফেরত আসব। আচ্ছা ঠিক আছে, মিনা বলল। কানিবুড়িটা চায় না আমি জানালায় লক্ষ্যহীন দাঁড়িয়ে থাকি। মিস্টার বেঞ্জামিন রেকর্ডটা শোনা বন্ধ করল।
আজকালকার প্রতিটা গানেই সেই একই বিষয়, সে মন্তব্য করল। মিনা তুলে নিল সবুজ কাগজে জড়ানো লম্বা এক টুকরো তারের প্রান্ত থেকে সম্পূর্ণ একটা ফুল। সে ওটা পাকালো তার আঙুলগুলোর ভেতরে। মুগ্ধ হলো রেকর্ড আর ফুলটির নিখুঁত সাদৃশ্য দেখে। তুমি একজন সঙ্গীত সর্বনাশী, সে বলল। কিন্তু মিস্টার বেঞ্জামিন ফিরে গিয়েছিল, পা টিপে টিপে এমনভাবে যাতে বাজ পাখিগুলো ভীত না হয়ে পড়ে। মিনা তার কাজে ফিরে গেল না যতক্ষণ না সে তাকে দেখল দাঁতের ডাক্তারকে টোকা দিতে। এটা দেখার জন্য আমার পদ্ধতি হলো, ডাক্তার বলল দরজাটা খুলে। বর্ণচয়া গিরগিটির স্পর্শকাতরতা থাকে তার চোখ দুটোয়। ওটা সম্ভব, মিস্টার বেঞ্জামিন স্বীকার করল। কিন্তু সেটা কি সবকিছুর সাথে অমল করতে প্ররোচিত করে? আমি শুধু রেডিওতে শুনেছিলাম যে রং বদলানো অন্ধ গিরগিটি তার বর্ণটা পাল্টাতে পারে না, ডাক্তার বলল। তার ছাতাটা এক কোনায় রেখে মিস্টার বেঞ্জামিন তার জ্যাকেট ও হ্যাটটা একই পেরেকে ঝোলালো আর চেয়ারটায় পৌঁছালো। ডাক্তার তার হামান দিস্তাটায় গোলাপি রঙের একটা কাদাটে জিনিস মেশাচ্ছিল। তারা অনেক কিছুই বলে, মিস্টার বেঞ্জামিন বলল। একমাত্র ওটাই তার উদাহরণ নয় যে যে কোনো পরিস্থিতিতে সে বাঁকা আর রহস্যময়তার সঙ্গে বাতচিত করে। বর্ণচোরা গিরগিটি সম্পর্কে? প্রত্যেকের সম্পর্কে। দাঁতের ডাক্তার চেয়ারটার কাছে গেল সম্পূর্ণ করা পেস্ট সহ ওটার প্রতিক্রিয়া ধরবার জন্য। মিস্টার বেঞ্জামিন তার নকল দাঁতের ফালিটি খুলল, ওদের একটি রুমালে জড়ালো আর চেয়ারের পাশে একটা কাচের তাকের ওপর রাখল। দাঁতগুলো ছাড়া তার সরু কাঁধ আর চামড়াসার অঙ্গ প্রত্যঙ্গ, এসব মিলে তার ছিল সন্তদের মতন আরও কিছু একটা। প্লেটে পেস্টটি ঠিকঠাক করার পরে দাঁতের ডাক্তার নিজেকে তার মুখের কাছে নিল। ওটা কি আর কিভাবে, সে বলল, চোখের ভেতরে তাকে দেখতে দেখতে। আমি একজন কাপুরুষ। মিস্টার বেঞ্জামিন চেষ্টা করল আকস্মিক উত্তম কিছু জ্ঞানগর্ভ ভাবনা অন্বেষণের, কিন্তু দাঁতের ডাক্তার তার মুখটা বন্ধ করে ধরেছিল। না, সে ভেতর থেকে উত্তর দিল, ওটা এটা নয়। সেও জানত প্রত্যেকের মতন যে দাঁতের ডাক্তারই ছিল একজন মাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোক যে তার বাড়ি ছেড়ে যায়নি। তারা গুলিতে গুলিতে দেয়ালটা ফুটো ফুটো করে দিয়েছিল আর তাকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল শহরটা ছেড়ে যাবার জন্য। কিন্তু তারা তাকে ভাঙতে পারেনি। সে তার অফিসটা সরিয়ে নিয়েছিল ভেতরের রুমে আর নিজের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ না হারিয়ে তার রিভলভারটা হাতে নাগালে রেখে সে কাজ করে গিয়েছিল সন্ত্রাসের দীর্ঘ মাসগুলো অতিক্রান্ত হওয়া পর্যন্ত। যে সময় কার্যপ্রণালী শেষ হলো, ডাক্তার দেখল সেই একই উত্তর, তীব্র মনোকষ্টের ভিন্ন একটি মাত্রার অভিব্যক্তি প্রকাশ, যা এসে পৌঁছল মিস্টার বেঞ্জামিনের চোখের ভেতরে। কিন্তু তার মুখটা বন্ধ করে ধরেছিল, অপেক্ষা করছিল কাদাটে পদার্থটা শুকোবার। তারপর সে প্রতিক্রিয়া প্রকাশের পরিকল্পনাটি সফল করল। আমি ওটার উদ্দেশ্যে বলিনি, মিস্টার বেঞ্জামিন নিজেকে ভারমুক্ত করল। আমি ল্যাম্পুনকে উদ্দেশ্য করে বলেছিলাম। ওহ, দাঁতের ডাক্তার বলল, অতএব তুমিও ওটাতে ঝুলেছ? এটা সমাজের পতনের লক্ষণ, মিস্টার বেঞ্জামিন বলল। সে তার নকল দাঁতগুলো ভেতরে ফেরত নিল আর অতি সতর্ক ও যত্নশীল একটি প্রক্রিয়ার ভেতরে শুরু করলো তার জ্যাকেটটি পরবার। ওটা সবকিছুকে আগে অথবা পরে জেনে যাবার একটা প্রক্রিয়া, ডাক্তার বলল নিষ্ক্রিয়ভাবে। সে জানলার ভেতর দিয়ে মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকালো আর প্রস্তাব করল, যদি তুমি চাও বৃষ্টিটা থামা পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারো। মিস্টার বেঞ্জামিন তার বাহুর ওপরে ছাতাটা ঝোলালো। দোকানটা সম্পূর্ণ একা রয়েছে। সে গুড়ি গুড়ি বৃষ্টিসহ জমে থাকা মেঘের দঙ্গল পর্যবেক্ষণ করতে করতে বলল, আর বিদায়টাকে দোলালো হ্যাটের সাহায্যে। আর ওইসব আজে বাজে চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলো, আর্লিয়ানো। সে দরজার কাছে থেকে বলল, কারোই ভাবনার অধিকার নেই যে তুমি একজন কাপুরুষ, কারণ তুমি মেয়রের জন্য একটা আক্কেল মারি তুলেছ। সেক্ষেত্রে, দাঁতের ডাক্তার বলল, দ্বিতীয়টির জন্য অপেক্ষা করো। সে দরজার কাছে গেল আর মিস্টার বেঞ্জামিনকে এক প্রস্থ ভাঁজ করা কাগজ দিল। এটা পড়ো, তারপর হাতে হাতে ছড়িয়ে দাও। মিস্টার বেঞ্জামিনের কোনো প্রয়োজন ছিল না ওটা কি বিষয় তা জানবার জন্য কাগজের ভাঁজটা খোলার। আবার? দাঁতের ডাক্তার তার মাথাটা হ্যাঁ সূচক নাড়ালো আর দরজায় রয়ে গেল যতক্ষণ না মিস্টার বেঞ্জামিন প্রস্থান করল। 12টার সময় তার বউ তাকে লাঞ্চ খেতে ডাকল। আনহেল, তার 20 বছর বয়সী মেয়ে, তার মোজা দুটি রিফু করছিল খাবার ঘরের ভেতরে, যেটি ছিল সাধারণ আর গরিব হালের জিনিসপত্র দিয়ে সাজানো।
আর ওগুলোকে দেখাচ্ছিল ওগুলোর বয়সের চেয়ে আরো হতশ্রী এককালের। কাঠের রেলিংটার ওপরে, যেটার মুখটা আঙিনার দিকে, সেখানে ছিল একসার লাল টব, তাতে ওষুধি সব গাছগাছরা। বেচারি বেঞ্জামিন, দাঁতের ডাক্তার গোল টেবিলটায় তার আসনটা নেবার মুহূর্তে বলল, সেও ল্যাম্পুনে ঝুলেছে। প্রত্যেকেই, তার স্ত্রী বলল। টোভার মহিলারা শহর ছেড়ে চলে যাচ্ছে। আনহেলা কথার ভেতরে প্রবেশ করল। মা স্যুপটা বেড়ে দেবার জন্য প্লেটগুলো জড়ো করল। তারা তাদের সবকিছু তাড়াহুড়া করে বেচে দিচ্ছে, সে বলল। স্যুপের উষ্ণ সুগন্ধের ভেতরে শ্বাস নিতে নিতে ডাক্তার তার স্ত্রীর উৎকণ্ঠার বিপরীত এক অনুভূতি অনুভব করল। তারা ফিরে আসবে, সে বলল। লজ্জা হচ্ছে ক্ষণজন্মা। স্যুপটা খাবার আগে তার চামচে ফু দিতে দিতে সে অপেক্ষা করল তার মেয়ের মন্তব্যের জন্য। মেয়েটা হয়েছে কিছুটা মাধুর্যহীন, তার মতন চেহারার, তবুও তার দৃষ্টিটা ছিল অদ্ভুত প্রাণোচ্ছল। কিন্তু সে তার প্রত্যাশার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না, বরং সে সার্কাস সম্পর্কে কথা বলল। আর সে বলেই চলল যে সেখানে একটা লোক তার বউকে করাতে কেটে ফেলল আধা আধি করে, একটা অতিশয় বামন মানুষ যে তার মাথাসহ ডুবে যায় একটা সিংহের মুখের ভেতরে, আর একজন ট্রপিস খেলোয়াড় যে 3 বার ডিগবাজি খায় সারবাঁধা ছুরির ওপরে। দাঁতের ডাক্তার তাকে শুনছিল নিঃশব্দে খেতে খেতে। শেষে সে প্রতিশ্রুতি দিল যে সেই রাতে যদি বৃষ্টি না হয় তারা সবাই মিলে সার্কাসে যাবে। শোবার ঘরে যে সময়ে সে সিয়েস্তার জন্য দোলবিছানাটা টাঙাচ্ছিল, সে দেখতে পেল যে প্রতিশ্রুতিটি তার স্ত্রীর মনের অবস্থান কোনো পরিবর্তন করতে পারেনি, বরং সেও শহরটা ছেড়ে যাবার জন্য প্রস্তুত হয়েছিল যদি তারা তাদের সম্পর্কে ল্যাম্পুন টাঙ্গায়। দাঁতের ডাক্তার তাকে শুনল আশ্চর্য না হয়ে। এটা হাস্যকর, সে বলল। যদি তারা বুলেটের সক্ষম না হয় আমাদের নিষ্কৃতি দিতে, সেখানে দরজায় এক টুকরো কাগজ ঠুকে আমাদের নিষ্কৃতি দিতে পারবে না তারা। সে তার জুতোটা খুলল আর মোজা পরেই দোল বিছানায় প্রবেশ করল, তাকে শান্ত করতে করতে। তবে দুশ্চিন্তা করো না, এখানে সামান্যতম বিপদও নেই যে তারা একজনের নামে খারাপ কিছু করার মতলব করবে। তারা কাউকেই মানে না, মহিলাটি বলল। সেটা নির্ভর করে, ডাক্তার বলল। তারা আমার সম্পর্কে যা জানে সে বিষয়টার ভিন্ন একটা মূল্য পেয়েছে। মহিলাটি বিছানার ওপর সোজা লম্বা হয়ে শুল, অপরিমেয় ক্লান্তিকর হাওয়ায় ডুবে। যদি ওটা হয়, জনৈক একজন যেগুলো টাঙাচ্ছে সে জানত। জনৈক একজন যেগুলো টাঙাচ্ছে সে জানে, দাঁতের ডাক্তার জবাব দিল।